দারা শুকো, হারিয়ে যাওয়া এক শাহজাদার ইতিহাস। কেন হারালেন দারা শুকো? সেই গল্পই বলছেন শ্যামল গঙ্গোপাধ্যায় তার শাহজাদা দারা শুকো গল্পে। নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারা শুকো। আজ একাদশ দিন। শুরু করি। 9। সন্ধ্যার আগ্রা একেবারে আলাদা। সূর্যাস্তের পর হামামের দুয়ার বন্ধ হয়ে আসে। এই শীতের আমেজ পুরোপুরি ভোগ করতে রীতিমতো রাইসদের জন্যই শুধু হামামের দু একটা ঠেক অবশ্য খোলা থাকে। সেখানে ধোঁয়া ওড়ানো গরম জলে গলা চুবিয়ে চাঙ্গা হয়ে কোনো কোনো মনসাবদার কিংবা গেহুর কারবারি কানে আতর গুঁজে নিজের নিজের শখ আহ্লাদের জায়গায় যায়। নয়তো 5-6 লাখ মানুষের হিন্দুস্থানের এই রাজধানীর প্রায় সবাই শীতে কাঁটা হয়ে দৌড় বন্ধ করে ঘরেই থাকে। সারা দিন পাথর কাটাই ধুলোর ভেতর নিঃশ্বাস নিয়ে নিয়ে বাসরা আর নাসরত খাঁ এই সময়টায় হামামে ঢোকে, সঙ্গে বিষণ। বাইরে এই গোলামের হাতে কুর্তা কামিজ জিম্মা করে নাসরত খাঁ হামামের ভেতর ধোঁয়া ওড়ানো জলে গিয়ে নামল। বাসরা থেকে নতুন কাজের ভার নিয়ে হিন্দুস্থানে আসার আগে সে জানতই না আগ্রায় এত ধুলো। বেশি মাসোহারার লোভে খারসানি তাতারি তুরানি মেয়েরা এদেশে খুব আসছে। পাথরের দেওয়ালের ফুটো দিয়ে গরম করা জল এসে শান বাঁধানো জায়গাটায় পড়ছিল। তার ধোঁয়ায় জায়গাটা আবছা, যেন ছোট্ট করে মেঘ করেছে। এর ভেতরে দুজন তাগড়া খারসানি নাসরত খাঁকে আচ্ছা করে করে রগড়াতে লাগলো। এক এক রগড়ানিতে নাসরত খাঁয়ের গা থেকে পাথর কাটাইয়ের ধুলোর পরত উঠে আসছিল। তাতে নাসরতের চামড়ার আসল ইস্পাহানি রং ফুটে উঠল। নাসরত খাঁ শান বাঁধানো জায়গায় গরম জলে গা ডুবিয়ে শুয়ে দেখছিল খারসানি মেয়েদের গায়ে কি ভীষণ জোর। তার মতো তাগড়াকে দুজনে মিলে রগড়াচ্ছে না বাচ্চা ছেলেকে মালিশ দিচ্ছে তা বোঝার উপায় নেই। তাকে নিয়ে এই মেয়ে দুটো যেন খেলছে। মুলতানি মাটি দিয়ে ডান পাশের মেয়েটি তার ঘাড় ধরে ঘষছিল। আরামও লাগছে, আবার একটু ব্যথাও লাগছিল নাসরত খাঁয়ের। তার মনে হলো এই তাগড়া দুই খারসানি কি জানে তাদের হাতের নিচে রগড়ানি খাওয়া এই মানুষটি রাজধানীর সবচেয়ে বড় দেখার জিনিস আগ্রা দুর্গ বানাচ্ছে। দুর্গের মাথায় যমুনার দিকে সামান বুরুজ তৈরি করাচ্ছে পাথর কেটে আজ 2 বছর ধরে। বানানো হয়ে গেলে ওখানে উঠে হপ্তা চৌকির পাহারাদার গোয়ালিয়র, আজমির, দিল্লি, এমনকি যমুনার দিকেও বহু দূর অবধি দেখতে পাবে। দেখে কামানের নল সাহি সাহি তাক করতে পারবে। মুলতানি মাটির একটা আলাদা গন্ধ আছে। যমুনার পাড়ে ভিজে মাটিতে আপনা আপনি ফুটে থাকা কিছু বুনো ফুলেও এ গন্ধ পেয়েছে নাসরত খাঁ। আজ হাতে সময় কম, নইলে ঝকমকে গোলার সঙ্গে গাছনি মাটি মাখিয়ে মাথাটা ধোলাই করে দিতে বলতো সে। এটা করলে তাহলে আর খামোকা মাথার চুল হেনা করার দরকার পড়ে না। তাগড়া ধবধবে শরীরে কুর্তা কামিজ মানিয়েছে বেশ। এবার বিষ্ণু তার কর্তার পায়ে নাগরা গলিয়ে দিয়েই ছুটে গিয়ে বাইরে দাঁড়ানো টাঙ্গার সামনে বসল। এটা হলো গিয়ে নাসরত খাঁয়ের খবরদারি টাঙ্গা, দেওয়ানখানা থেকে মঞ্জুর হয়ে আসা। এটায় চড়ে সারা দিন সে পাথর কাটাইয়ের বেলদারদের ভেতর তরফদারি করে বেড়ায়। আগ্রার রাস্তা দিয়ে টাঙ্গা ছুটতে ছুটতে এগোচ্ছে। সন্ধেবেলা এই শীতের ভেতরেও গোকুলা আর সেউতির গন্ধ বাতাসে। ঘোড়ায় ছপটি মারছে যে লোকটি, তার পাশে বসে বিষ্ণু। পেছনে তাকাবার উপায় নেই তার। সাদা কুর্তা কামিজের ওপর সাদা তুষ গায়ে জড়িয়ে নাসরত খাঁ একেবারে মূর্তিটি হয়ে বসে। লালচে সাদা মুখের ভেতর
কালো চোখ সুরমার টানে আরো স্পষ্ট ঝকঝকে। দিল্লিমুখ শাহী সড়ক থেকে বাঁহাতি আক্কেলদামা চক পেরিয়ে টাঙ্গা এসে নামতেই সরু গলির দুধারের ঘন বারান্দায় হই হই পড়ে গেল। এ টাঙ্গা এখন অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে। বিষ্ণু এক লাফে নেমে নাসরত খাঁয়ের হাতে আগে থেকে কিনে রাখা মালা গুঁজে দিল। এদিকে এলে এটাই তার কাজ। সেই গভীর রাতে ফিরে বিষ্ণুই সবচেয়ে আগে নাসরত খাঁয়ের সামনে গরম জল এগিয়ে দেয়। কাঠের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিঙ্গিনার বাজনা কানে এলো, সঙ্গে কাওয়ালির ছোঁক। দোরের চিলমান সরিয়ে ভেতরে ঢুকে অবাক হলো নাসরত খাঁ। আগ্রাওয়ালি রেহানার সামনে দুই ফিরিঙ্গি বসে, চেহারায় রীতিমতো সম্ভ্রান্ত। একজনের মাথায় বেশ টাক, গালিচায় বসে সে তার নৌকো মতো টুপি রেখেছে পাশে। কথাও বলছে সে ফুলছুরির মতো, কখনো ইংলিশস্তানি জবানে, আবার কখনো আগ্রার খাড়ি বলিতেও। তার পাশে বসা অন্য ফিরঙ্গি কিছুটা তামাটে আর রোগা, গায়ে পা অবধি বাকু, মাথা ভর্তি কালো চুল, উস্কো খুস্কো, কথা বলছে অল্প, ইংলিশস্তানির সঙ্গে মিশেল দেওয়া পাটনাই লবজে। রেহানাবাই সহবত মতো খাতির করে বসালো নাসরতকে। সোনালি চাঁপা ফুল রঙের ওড়না মাথার কাছে তুলে আঙুল মোটকে রেহানা বলল, এবার তাহলে শুরু করা যাক। বলতে বলতে সে কিঙ্গিনা, রবাব ই দখান গুছিয়ে গাছিয়ে রাখছিল। টেকো ইংলিশস্তানি আগ্রাই সহবতে মাথা ঝুঁকিয়ে বলল, আগে একটু আলাপ পরিচয় হোক, রাত তো এখনো বহুত বাকি, সবে সন্ধে। পাল্টা ঝুঁকে পড়ে নাসরত খাঁ তার নাম বলে জানালো, আমি আগ্রা দুর্গের হাতিপোল দরওয়াজার মাথায় আজ বছর ধরে সামান্য বুরুজ বানাচ্ছি। বলতে পারেন আমি একজন বেলদার পাথর কাটাইওয়ালা। টু মডেস্ট নাসরত খাঁ, আপনি आर्किटेक्ट भी है, फिर कारीगर भी है। যা বলেন বলে খুব বিনীত গলায় নাসরত খাঁ বলল, আমি ইস্পাহানে কাজ শিখে বসরায় ছিলাম 8 বছর, তারপর যাই সামারকান্দ। সেখানে কেন? ওখানে কানিবুল বাগে তৈমুর একসময় তার 6 নাতির বিয়ে দেন, তা সেই বাগের পাথরের ফোয়ারাগুলো ফিরে বানালাম। তারপর সামারখান থেকে আগ্রায় সামান বুরুজ বানাচ্ছেন। বেশ তৃপ্ত গলায় গমগমে ভরাট হাসি হেসে টেকো ইংলিশস্তানি বলল, আই অ্যাম স্যার টমাস রো। আমার কি সৌভাগ্য, আপনি ইংলিশস্তানের ইলচি। মাথা ঝুঁকিয়ে স্যার টমাস পাশের তামাটে মতো লোকটিকে দেখিয়ে বলল, ইনি জনাব গলিনসেন, দুনিয়াদারি করা মানুষ, পর্তুগালের মুসাফির। গেলিনসেন মাথা ঝোঁকালো। স্যার টমাস বলল, আমাদের লন্ডন টাওয়ারও খুব উঁচু, তবে তা 4 কোণা মতো। নাসরত খাঁ বলল, আগ্রা দুর্গের এই সামান বুরুজও খুব উঁচু অবধি তোলার কথা মাথায় রেখেছি, 6 কোণা মতো হবে। দেখেছি, সবই দেখুন সহি সহি পাথর পাওয়ার উপর নির্ভর করছে। এমনভাবেই তৈরি করছি, বাদশার হুকুম যা, ওখান থেকে বহু দূরের দুশ্মনকে যেন দেখা যায়। তবক মোড়া বিলকুলি পানের ফতেপুরিয়া ডিবাটি এগিয়ে দিয়ে আগ্রাওয়ালি রেহানা বলল, কি ধরব? পর্তুগিজ মুসাফির গেলিনসেন এই গানেওয়ালির সাজ পোশাক দেখছিল। ঘরে জেলে দেওয়া অভ্রের বাতিদানের আলোয় রেহানা জলজল করছে। বড় জোর 30। কোলের কাছে রাবাব ই দাখানের তারে চেপে বসা আঙুলের ডগাগুলোও খয়েরি রঙে রাঙানো। নাসরত খাঁ একটা পান মুখে গলিয়ে দিয়ে বলল, একটা তানসেনি সিন্ধু কানহারা ধরতে পারো বাই? তারে আঙুল বুলিয়ে ঝনঝনা তুলে রেহানা বলল, ওরে বাবা, তানসেন এখানে? কখনো না। কেন, কি হলো বাই? কানহারার চুটকিলা তোমার গলায় খুব খোলে।
নাসরাতের এই অনুরোধেও আগ্রাওয়ালি রেহানাকে টলানো গেল না। সে বলল, হুম, আর 3খানা কোঠা পেরোলেই রাসূলনের ঘর, ওখানে বিলাস খান আসেন, মাঝে মধ্যে তার ভাই সুরত সেন আসেন, কিঙ্গিনা বাজে, ওরা গান করেন, তালিম দেন। একদিন সকালে ঘুম ভাঙল বিলাসখানি টড়িতে। সে যে কি আনন্দ হলো মনে, তা কি বলবো খাঁ সাহেব। খোদ মিয়া বিলাসখানি গলা ছেড়ে গাইছিলেন। হু ইজ দিস বিলাস খান? মিয়া তানসেনের ছেলে, তার ছোট ভাই সুরত সেনের জমজমা শুনেছি টমাস সাহেব, খুব ঘন আর মিঠাস। নামগুলো পরপর শুনে পর্তুগিজ মুসাফির গেলিনসেনের মাথাটি বিলকুল ঘুরে গেছে। সে গম্ভীর হয়ে জানতে চাইল, তানসেন, সুরত সেন, আমি নিজে গেলিনসেন, কত পর্তুগিজ এদেশে এসেছে? হো হো করে হেসে উঠল স্যার টমাস। এরা কেউ পর্তুগিজ নয় গেলিনসেন, তানসেনের নাম এদেশে যেখানে যাও শুনতে পাবে। আকবর বাদশার কোর্ট মিউজিশিয়ান ছিলেন, তারই ছেলে সুরত সেন। গেলিনসেন হেসে ফেলল। ততক্ষণে আগ্রাওয়ালি রেহানা আলাপ শুরু করে দিয়েছে। শীত আটকানোর ভারী পর্দা সরিয়ে কিঙ্গিনার বাজনদার কখন এসে বাজাতে বসে গেছে। ওদিকটায় আলো কম। দারাজ বিন নিরাশ সব লাগে। চোখ বুজে এসেছে রেহানা বাইয়ের। রবাব ই দখানের তারে আঙুল চলছে আপনা আপনি। কিঙ্গিনার তারে ফুটে উঠছে দেখতে না পাওয়ার নিরাশা। একটি কলি রেহানার গাঢ় গলায় ফিরে ফিরে আসছে। নাসরাত খাঁ সামজদারি গলায় বলল, সাচ্চা সিন্ধু, ওস্তাদ নায়েক বক্সুর ঘরানা। সামান্য চোখ বুজে রেহানা আলাপের মধ্যেই আরও সামান্য হাসল। তার মানে ঠিকই ধরেছেন। স্যার টমাস প্রশংসার চোখে নাসরাত খাঁকে চাপা গলায় বলল, আপনি পাথর বোঝেন, আবার মিউজিকও বোঝেন? আলাপের রস চোখ বুজে নিজের শরীরে শুষে নিচ্ছিল যেন নাসরাত খাঁ। সেই অবস্থাতেই বলল, হে আর এমন কি ইলচি মশাই, আপনি ইংলিস্তানের হয়ে হিন্দুস্থানে ব্যবসা বোঝেন, আবার আমাদের গানও বোঝেন, আমাদের জবানের কদরদারিও করেন, তাই না? পর্তুগিজ মুসাফিরের 2 চোখ খোলাই ছিল। সে চাপা গলায় বলল, যে দেশে সাধারণ মানুষ যত কষ্টে দিন কাটায়, বেঁচে থাকে, সে দেশে মাথার ওপর কিছু মানুষ থাকবেই যারা ওই সব মানুষের মাথায় বসে সূক্ষ্ম কাজে বহু দূর এগিয়ে যায়। স্যার টমাস কিছু বুঝে উঠতে পারেনি। তার মানে? সাধারণের খাটুনি থেকে আরাম আয়েশ জোগাড় করে কিছু মানুষ সঙ্গীত শিল্পে ঝুঁকে পড়ে। সে সঙ্গীত হয়ে ওঠে মহান। লুক অ্যাট দ্য সার্ভস। সেখানকার চাষিরা জমিতে জোতা গোলাম, হুবহু হিন্দুস্থানের মতোই। নাসরাত খাঁয়ের কেমন সন্দেহ হলো। মুসাফিরের ছদ্মবেশে এ লোকটা ইস্পাহানের সাফেদি শাহীর গুপ্তচর নয় তো? হিন্দুস্থানের শাহীকে তার দুশ্মনী করে কথা বলছে যেন। স্যার টমাস রো বলল, ঠিক বুঝলাম না। মনে মনে বলল, ইংল্যান্ডের শেরউড জঙ্গলে এক চোরা গোপ্তা হরিণ শিকারী ধরা পড়ে ঠিক এমন সুরেই কথা বলেছিল। গেলিনসেন বলল, আমি সারা হিন্দুস্থানে ঘুরেছি ইউরোপে, মধ্য এশিয়ায়। তুমি একজন ট্রাভেলার গেলিনসেন, তুমি মুসাফির, ঘুরে তো বেড়াবেই। এ দেশে চাষিরাই সবচেয়ে সমাজের বড় অংশ। তারা পোলিশ সার্পদের মতোই গেহু ধান লাগায়। তাদের খাটুনির ওপর কেষ্টবিষ্টুরা নিজেদের জীবন মর্যাদা শিল্প বজায় রাখে। ফসলের 3 ভাগ যায় জায়গিরদার মানসাবদার শাহী খাস খাজানাখানায়, 1 ভাগ পায় চাষি। যারা 3 ভাগ পায়, আরাম পায়, আয়েশ পায়, তারাই গান শোনে স্যার টমাস, তারাই গান গায় নাসরাত খাঁ। সে গান, সেই পাথরের শিল্প তো মহান হবেই। পোলিশ শোনেটা শুনেই আমি বুঝতে পারি পোলিশ চাষিরা কেমন আছে। নাসরাত খাঁয়ের মুখের ভেতরটা তেতো হয়ে গেল।
চোখ বুজে রেহানার তানকারী রস নিজের ভেতর টের পাওয়ার চেষ্টা করল আবার। দারাজ বিন নিরাশ সব লাগে। নাসরাত টের পেল সিন্ধুর সঙ্গে আগ্রাওয়ালি বিকট কল্যাণ মেশাচ্ছে। বাহ, চমৎকার। রেহানা মাথা ঝুঁকিয়ে তসলিম জানালো এক ফাঁকে। একেই বলে সমাজদারির সমাজদারি। গেলিনসেনের কথায় স্যার টমাসের মুখ কান দুই যেন তেতো হয়ে গেছে। সে হিন্দুস্থানে ইংল্যান্ডের জন কোম্পানির হয়ে কথা বলে রাজা চার্লসের হয়ে। সে বোঝে আগ্রার নীল, গুজরাটের তুলো, কামরূপের তসর সুতো, আর একটু আধটু গান, রবাব, নাচ, গার্লদের নাচ, ব্যাস। কিন্তু এ কি সব সর্বনেশে কথা গেলিনসেনের মুখে। সামনে রাখা গ্লাসে খানিকটা আঙ্গিরা ঢেলে দিয়ে এক ঢোকে খেয়ে নিল স্যার টমাস। এবার আগ্রাওয়ালি রেহানা আলাপ থেকে দ্রুত লয়ে ঢুকবে। এ ধারার গান শুনে শুনে স্যার টমাস এখন খানিকটা রস পায়। অন্য কথায় যাবার জন্যে নাসরাত খাঁকে বলল, আপনি তো আগ্রা দুর্গের বাইরেটা বানাচ্ছেন, ভালোই বানাবেন জানি, কিন্তু দুর্গের ভেতরটার কি হবে? নাসরাত খাঁ ঘুরে তাকালো। কেন? কোথাও যদি পাথরে চিড় ধরে তো দেওয়ানখানা থেকে খবর হলেই আমি নিজে গিয়ে সে পাথর খুলে সেখানে নতুন একখানা পাথর বসিয়ে দিয়ে আসি। এ পাথর সে পাথর নয় নাসরাত খাঁ। আপনি কি বলছেন, খুলে বলুন। স্যার টমাস বলল, বাদশাহ জাহাঙ্গীর চোখ বুঝলে কে বাদশাহ হবে? আমি জানি না, জানার চেষ্টা করাও অপরাধ স্যার টমাস। আমি জানি, শাহজাদা খুররামই ভাবি বাদশাহ। আমি ইস্পাহানি কাজ করতে এসেছি, কাজ ফুরোলে বাসরায় ফিরে যাব, ওসব জানবার ইচ্ছে নেই, সময়ও নেই আমার। এটা কি কোনো কথা হলো খাঁ সাহেব? সারা হিন্দুস্থান যা জানে তা আপনি জানতে চান না? এ কথা জানতে তো কোনো কোশিশ করার কিছু নেই। আপনি কি জানেন শাহজাদা খুররাম এখন সিধে জেনানা মহলে ঢোকেন, লম্বা পা ফেলে আগ্রা দুর্গের ভেতর অন্দর মহলে চলে যান সিধে, কেউ আর পথ আটকায় না। আপনি কি ঠিক কথা বলছেন টমাস সাহেব? আমি যতদূর জানি শাহজাদারা বিয়ের আগে অবধি অন্দরমহলে যেতে পারেন, শাদিশুদা হয়ে গেলে জেনানা মহলে ঢোকা তাদের নিষেধ। তাহলে আর কি জানেন আপনি? জাহাঙ্গীর বাদশার হুকুমে শাহজাদা খুররাম এখন জানা না দিয়েই অন্দরমহলে যান, যখন তখন যান। আপনি দেখছি দুর্গের বাইরেটা নিয়েই পড়ে রইলেন খাঁ সাহেব। দুর্গের ভেতর কত কি ঘটে যাচ্ছে। আগ্রা দুর্গ হলো গিয়ে হিন্দুস্থানের কলিজা, সেখানে সবসময়ই কিছু না কিছু ঘটবে, ঘটতে থাকবে টমাস সাহেব। এতে আর তাজ্জবের কি আছে? আমরা বাইরের কারিগর, আমার আগেও অনেক কারিগর এসেছেন, পরেও আসবেন। এখনো দুর্গে অন্তত 50 বছরের কাজ আছে, বাইরেটা নিয়েই আমরা থাকি। এ বছরই যে অনেক কিছু ঘটছে দুর্গের ভেতর। শাহজাদা খুররাম এখন সিধে নূরজাহান বেগমের মহলে চলে যান। কি বলছেন আপনি? তিনি শাহী বেগম, 60,000 ঘোড়সাওয়ারের মানসাব তার। যত হাজারই হোক, তিনি তো মানুষ, নারী, সুন্দরী। শাহজাদা খুররাম বলতে গেলে এখন শাহী সিপাহসালার শাহজওয়ান তেজি উমর, তাকে তো খুশবু টানবেই। ঝট করে উঠে দাঁড়ালো নাসরাত খাঁ। আপনি কি বলছেন আপনি জানেন না? নাসরাত খাঁ অমন উঠে দাঁড়ানোয় আগ্রাওয়ালি রেহানা বাই গান থামিয়ে দিল। গেলিনসেন কিছুই বুঝতে না পেরে তাকিয়ে রইল। স্যার টমাস বলল, এটা আপনার রেগে যাবার কথা নয়, এ হলো গিয়ে শাহী ঘরানার কথা। নাসরাত খাঁ জোর দিয়ে বলল, এই তো সেদিনও বেগম আরজুমন্দ বানুর আবার ছেলে হয়েছে। শাহজাদা খুররাম তার নাম রেখেছেন সুলতান আওরঙ্গজেব। কোল আলো করা এই ছেলে খুবই সফেদ। বেগমকে নিয়ে শাহজাদা তো সুখেই আছেন। তাতে কি হলো খাঁ সাহেব? বাবা হতে থাকলে কি
ইস্কের নাহর শুকিয়ে খাক হয়ে যাবে? ইস্কের নাহর তো কানায় কানায় ভরে গিয়ে দুকুল ভাসিয়েও দিতে পারে খাঁ সাহেব। জীবন তো বন্ধ করে গেঁথে তোলা নীরের দেওয়াল নয়, একদিকে সুখ আরেকদিকে ইশক। নাসরাত খাঁ খুব আস্তে আস্তে ফের গালিচায় বসে পড়ল, অবলীলায়, যেন তার শরীরের ভেতর কোনো হাড় নেই। বসেই গ্লাস কাছে নিয়ে পুরোটাই আঙ্গিরায় ভরে নিল। টাঙ্গার সামনে বিষ্ণু তখন শীতে জমে যাওয়ার জোগাড়। আগ্রা দুর্গকে নাসরাত খাঁ যে কালিজা বলেছে, খুব বেশি কিছু বলেনি। আর সেই কালিজার ভেতর দিয়ে বয়ে যাওয়া তাগাদ, খুন, যাই বলা যাক, সবই শাহজাদা খুররম। খোদ বাদশাহ সূর্য ডুবলে নূরজাহান বেগমের কড়া পাহারা থেকে ছুটি পেয়ে তার প্রিয় কাবুলি পিচফল আর সিরাজি নিয়ে বসেন। তখন আখাড়া দলের সুন্দরী নাচিয়ে 4টি মেয়ে রবাবে রাসুরে নাচে, রুবাই ই আওড়ায় বা কখনো সুর করে সেই রুবাই গায়েও। বাদশাহ নিজে শাহীপনার চেয়ে নূরজাহান বেগমে বেশি আগ্রহী। শাহী গেরস্থালিতে আর পুরুষ বলতে শাহজাদা খসরু অন্ধ, শাহজাদা পারভেজ নালায়েক, আতালিক দুর্ধর্ষ মহাবাদ খাঁয়ের ছায়ায় ডুবে আছেন। শাহজাদা শাহরিয়ার কিশোর মাত্র। সাহস, তাগাদ, তেজ বলতে একমাত্র শাহজাদা খুররমকেই বোঝায়। তিনি হিন্দুস্থানের কালিজা আগ্রা দুর্গের ভেতর বয়ে চলা খুন। সেই খুন যাতে পছন্দসই সড়ক দিয়ে যায়, সেজন্য খানিকক্ষণ হলো দেওয়ান খানার পেছনে হায়াত বক্স বাগের লাগোয়া ইতমিনান মহলে 3 জন অপেক্ষা করছিলেন। ইতিমাদ উদ্দৌলা, তার মেয়ে নূরজাহান বেগম, আর তার ভাই উজিরে আজম আসফ খাঁ। ঘরের কোণে বিরাট আগেনগারে আগুনের শিখার সঙ্গে সুগন্ধি সুবাস। নূরজাহান বেগমের পায়ের চটিতে 2টি হীরা যেদিকে আলো সেদিকেই ঝকঝক করে উঠছিল। উজির ইতিমাদ উদ্দৌলার মুখে সরল হাসি, মাথার চুল দাড়ি 2 কাঁচা পাকা। আসফ খাঁ শাহী সরকারের উজিরে আজম, রীতিমতো শক্ত সমর্থ, মর্যাদা অনুযায়ী সবচেয়ে উঁচু কুর্সিতে বসে নূরজাহান বেগম। তারপর খানিক নিচু কুর্সিতে আসফ খাঁ, তার পাশেই প্রায় সমান উঁচু কুর্সিতে ইতিমাদ উদ্দৌলা। অল্পক্ষণের ভেতরেই শূন্য কুশানে এসে বসলেন শাহজাদা খুররম। যেমন তেজি কদমে ঘরে ঢোকা, তেমনি তেজি ভঙ্গিতে কুশানে গিয়ে বসা। বাদশাহী বেগমের উপযুক্ত গম্ভীর ভাব নিয়ে নূরজাহান বেগম শাহজাদার দিকে তার প্রশংসার চাহনি ঢাকা দিলেন, কিন্তু তার চোখ গিয়ে পড়ছিল খুররমের চওড়া 2 কাঁধ, বিশাল বুক আর প্রসারিত উরুর ওপর। শাহী আংরাখায় ঢাকা পড়ে আছে সরু কোমর। মাথার সারবান্ধের বাইরে সামান্য কোকড়া কালো চুলের ঢেউ উথলে পড়েছে। বসতে গিয়ে উঠে দাঁড়ালেন। বাদশাহ বেগমকে কুর্নিশ করলেন প্রথা মতো। শ্বশুর হলেও উজিরে আজম আসফ খাঁ মর্যাদায় শাহজাদার ওপরে নয়। শাহজাদা বসতেই আসফ খাঁ নিজেই এগিয়ে কুর্নিশ জানালেন দামাদকে। মেয়ে হিন্দুস্থানের বাদশার পয়লা বেগম, আর ছেলে শাহী সরকারের উজিরে আজম। ইতিমাদ উদ্দৌলা তাই আর উঠলেন না, তাকে হাত তুলে উঠতে বারণ করলেন শাহজাদা। মুখ খুললেন নূরজাহান। অনেক আশা করে আরজুমন্দ বানুর বিয়ে দেওয়া হয়েছে শাহজাদার সঙ্গে। আমাদের আশা শাহজাদা শাহী শান রওশন উজালা করবেন। সঙ্গে সঙ্গে কোমরের তলোয়ারের খাপে বাঁ হাত চেপে উঠে দাঁড়ালেন খুররম। বললেন, আমি তো কোনো ব্যাপারেই পিছপা নই। সে আমরা জানি শাহজাদা। এই প্রথম মুখ খুললেন ইতিমাদ উদ্দৌলা। আসফ খাঁ বললেন, শাহজাদাই সিপাহসালার হয়ে এবার মালিক আম্বারকে উচিত শিক্ষা দেবেন। নূরজাহান বললেন, আগ্রার ঘর সামলে তবে নর্মদা প্রেরণা উচিত। এদিকে বিয়ানার কথা ভুলে থাকলে বড় ভুল হবে। খুররম নূরজাহানের চোখে তাকালেন, মনে মনে বললেন, এই জেনানা আব্বা হুজুরের মাসুকা হিন্দুস্থানের বাদশাহী বেগম
হিন্দুস্থানের মান্ডিতে মান্ডিতে এই জেনানার নামে মোহর হাত বদল হচ্ছে। কালো চোখ, লালচে হলুদ মুখখানা বেরিয়ে আছে কালো ওড়নার লতানে কাজের বাইরে। শাহজাদা মুখে বললেন, বড়ে ভাই তো? নূরজাহান মাথা নাড়লেন সামান্য। সে তো অন্ধ। অন্ধ হলেও সে একজন শাহজাদা, বাদশাহ জাহাঙ্গীরের মাসনাদের পহেলা হকদার। এখনো বাদশাহ তাকে দেখতে ফিরে ফিরে বিয়ানায় যান। আসাফ খাঁ বলে বসলেন, ওই গোয়ার রাজপুতটাকে সবচেয়ে আগে ওখান থেকে সরানো দরকার। ভাইয়ের কথায় বোন বললেন, শাহজাদার খিড়কি হামলার সঙ্গী হোক না অনুরায়, এ কথা আমি বাদশার কানেও তুলেছি। কৃতজ্ঞ সপ্রশংস চোখে শাহজাদা বাদশাহী বেগমের চোখে তাকালেন। সে চোখে কোনো পলক পড়ল না, যেন বা কোনো মূর্তি, খুবই সুন্দর এক মূর্তি। এ কথা মনে আসতেই বুকটা ভেতরে ভেতরে এক পলকের জন্যে কেঁপে উঠল। আরজুমন্দ বলেছিল, আমার পিসির অসাধ্য কিছু নেই, সব পারে পিসি। সঙ্গে সঙ্গে এ কথাও মনে এলো খুররমের, আমি শাহজাদা, আমি পুরুষ, আমার লক্ষ্য হিন্দুস্থানের মসনদ। সেদিকে এগোবার পথে যা আমার কাছে আসবে তা কুড়িয়ে নিতে হবে, যা বাধা হয়ে দাঁড়াবে তাই গুঁড়িয়ে দিতে হবে। আমাদের ভেতরকার লক্ষ্য কি তা এখনো পরিষ্কার নয়। বাদশাহী বেগম কি চান? বাদশাহ সেলিম জাহাঙ্গীরের পরে আমি গদিনাসীন হই? উজিরে আজমই বা কি চান? কি চান ওদের আব্বা হুজুর ইতিমাদ উদ্দৌলা? ইনশাল্লাহ সবার ইচ্ছা একই পথে বয়ে চলুক। ইয়া আল্লাহ, তেরি রেজা। নূরজাহান বেগমই আবার মুখ খুললেন। মালিক অম্বরকে শায়েস্তা করতে জবরদস্ত সব কাপ্তান চাই সিপাসালারের। শাহজাদা শাহী লস্করের সিপাসালার হয়ে নর্মদার ওপারে যেতে পারেন এক শর্তে। ইতিমাদ উদ্দৌল্লা, আসাফ খাঁ, শাহজাদা খুররাম একই সঙ্গে মুখ তুলে চাইলেন। নূরজাহান বেগম বললেন, মালিক অম্বরের আহমদনগরের রাজধানী খিড়কিতে শাহজাদা হামলা চালাবেন যদি 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 তার পাশে থাকেন জবরদস্ত রাজপুত কাপ্তান অনু রায়। শাহজাদা মুখ তুলে তাকালেন। বড়ে ভাই সাহেবের তো একজন মুরব্বি চাই। অনু রায় আমার হামলায় সঙ্গী হলে ভাই সাহেবের আতালিক কে থাকবেন? কেন? শাহী উজিরে আজম। এত বড় হিন্দুস্থানের দেওয়ানখানার ঝক্কি ঝামেলা সামলাচ্ছেন উজিরে আজম আসাফ খাঁ, তিনি একজন অন্ধের মুরব্বি হতে পারবেন না? মনে মনে নিজের বোনকে শাবাশি দিলেন আসাফ খাঁ। ছোটবেলা খেলার সঙ্গী সেই মেহেরুন্নিসা বড় হয়ে যে এত বুদ্ধি ধরবে মগজে একদিন, তা সেদিন বোঝাই যায়নি। শাহজাদা খুররাম নিশ্চিন্ত হবার জন্য বললেন, অন্ধ হলেও তিনি একজন শাহজাদা। নূরজাহান বেগম বুঝলেন তারই কথা তাকে ফিরিয়ে দিলেন শাহজাদা খুররম। তিনি পাল্টা বললেন, শাহজাদা হলেও তিনি তো অন্ধই বটে। আসাফ খাঁ বললেন, বাদশাহ জাহাঙ্গীর কি আমাকে বিশ্বাস করে শাহজাদা খসরুর আতালিক করবেন? ইতিমাদ উদ্দৌলা বললেন, সবাই গিয়ে বাদশাহকে বলি না কেন? বেশ তো, এখনই বলা যায়। বাদশাহ এই সময়টায় খুশ মেজাজে পিচফল খান, চেরি খান, রুবাই শোনেন, নাচনিদের নাচ দেখেন। এখনই তো সময়। ইতমিনান মহল থেকে শাহী অন্দর মহল পৌঁছতে 3টে হপ্তা চৌকি পেরোতে হলো সবাইকে। পায়ের নিচে পুরু তক্তার একটা টানা সেতু পড়ল। চৌকির বিশ্বাসী রাজপুত পাহারাদাররা আন্দাজ করল, না জানি দুর্গে আজ কত বড় ব্যাপার ঘটতে চলেছে। বাদশাহী বেগম নূরজাহান, উজিরে আজম আসাফ খাঁ, উজির ইতিমাদ উদ্দৌল্লা আর সবার ওপর খোদ শাহজাদা খুররাম, এই 4 জন একসঙ্গে হয়ে কেন হঠাৎ আলা হজরতের বরকতে চলেছেন? নিশ্চয় কিছু একটা আছে, না থেকেই পারে না। তারা পাহারাদার মাত্র, লস্করে থাকলে কৌতূহল ভালো জিনিস নয়। দুর্গের ফাঁকা চাতালের ওপর কোথাও কোথাও কোনো ছাদ নেই, পায়ের নিচে পাথর, শীতে পাথর দৌগুনি ঠান্ডা হয়ে থাকে। তার চেয়েও ঠান্ডা মুখশ্রী নিয়ে
তারা ওদের যেতে দেখল। ওরা কেউই জানতেন না বাদশাহ জাহাঙ্গীর আজ কিসে মেতে আছেন। আগ্রা দুর্গ আসলে একটা খুদে শহর। পাথরের দেওয়ালের এ পিঠ জানে না ও পিঠে কি হচ্ছে। আলা হাজরাত আজ পিচফল বা সিরাজি নিয়ে বসেননি রুবাই শুনতে বা নাচনি মেয়েদের নাচ দেখতে। শাহী অন্দর মহল মানে বিশাল টানা আর চওড়া মহল, যমুনার ওপর মতিবাগের লাগোয়া। অনেক উঁচুতে ছাদ, দুদিক দিয়ে ধরে আছে দুটি লালাভ পাথরের স্তম্ভ। উজির ইতিমাদ উদ্দৌলা শাহী মহলে ঢুকেই চমকে উঠলেন। আজ তাহলে বুখরা শুরু হয়েছে। চারজনই দেখলেন বাদশাহ দিব্যি খোশ মেজাজে দোলনায় দুলছেন, আর তার সামনে পা অব্দি ঢাকা বাকু গায়ে চড়িয়ে 7-8 জন আধবুড়ো নাচছে। তাদের দাড়ির ছায়া দেওয়ালে এত বড় চাতালে ঝাড় লণ্ঠনের আলো সবটা অন্ধকার মুছে দিতে পারেনি, তাই দুধারে 2 মশাল জেলে 2 জন পাহারাদার দাঁড়িয়ে। তাতেও জায়গায় জায়গায় অন্ধকার ঘোচানো যায়নি। ওরই ভেতর বিরাট ডেগে কি ফুটছে, বাতাসে সুসিদ্ধ মশলাদার মাংসের গন্ধ। একজন নাচ থামিয়ে ডেগের ঢাকনা তুলে বড় হাতায় মাংস তুলে খাবে হয়তো। ইতিমাদ উদ্দৌলা চাপা গলায় বললেন, এ হলো গিয়ে চাকতাই পাহাড়ে ফরগানা এলাকার সুফি সন্তাদের নাচ গান। খেয়ে দেয়ে পরমেশ্বরের সাধনা। আজ দেখছি পুরনোতে পেয়েছে বাদশাকে। পাশেই দাঁড়িয়ে শাহজাদা খুররাম সেরকমই চাপা গলায় বললেন, আমি তো কোনো দিন এসব দেখিনি। দেখবেন কোত্থেকে? বাবর বাদশারও অনেক আগে খোদ ফরগানা, গজনি, খোরাসান, বাদাকশান, বল্ক থেকে এই বুকরাইয়া আরঘুষ্টক নাচগানের সাধনা উঠে গেছে। ইস্পাহানের মক্তবে ছোট থাকতে এই সাধনার কথা একবার শুনেছিলাম, কোনোদিন দেখিনি। বুকরাইয়াদের কথা শুধু শুনেইছি আমার আম্মি জানের মুখে। একজন নাচতে নাচতে অচেনা সুরে গাইছে, অচেনা তার ভাষা। আরেকজন বুকরাইয়া মেঝেতে বসে ঝুঁকে পড়ে কিঙ্গিনা ধরনের, কিন্তু তাতে 4টি লাউ বসানো একটি তারের বাজনা দিব্যি অবলীলায় বাজিয়ে চলেছে। বাকিরা নাচতে নাচতে তন্ময়, চোখ ওপরে তোলা, যেন আসমানের পরমেশ্বরের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে এই খানিক আগে। উজিরে আজম আসফ খাঁ চাপা গলায় বললেন, আজ আর কিছু বলা যাবে না, এখন কিছু বলেও কোনো লাভ নেই। নূরজাহান বেগম ভেবেছিলেন তবু বলবেন, দেখলেন ইতিবর খাঁ, মুকর্রব খাঁ, এমনকি রাজা ভাও সিংহ দাঁড়িয়ে আছে। ওরাও বোধহয় কিছু বলতে এসেছিলেন, এসে দাঁড়িয়ে পড়েছেন বাধ্য হয়ে। শাহজাদা খুররম দেখলেন সবাই ভাবে বিভোর। তিনি খুবই আস্তে বলে বসলেন, এতদিনকার হারিয়ে যাওয়া বুখরাইয়া নাচ কোন জাদুতে আজ আগ্রা দুর্গে ফের জেগে উঠল? আব্বা হুজুর জাদু জানেন দেখছি। তেমনি চাপা গলায় ইতিমাদ উদ্দৌলা বললেন, হয়তো বাদাকশানের কোনো পাহাড়ের কোল থেকে এই সুফি সন্তরা সিধে আগ্রায় নেমে এসেছেন। এসেই বাদশার মোবারকে হাজির হয়ে পুরনো রীত রেওয়াজের কথা বাদশার দরবারে পেশ করেছেন। তাই হঠাৎ আসফ খাঁ দেখলেন দূরে ডানদিককার মশালের আলোর নিচে বসে শাহী তসবিরওয়ালা নাদিরুজ্জামান, দুনিয়ার সেরা তসবিরওয়ালা আবুল হাসান বসে ছবি আঁকছেন। মাঝে মাঝে মুখ তুলে দেখছেন, আবার মাথা নামিয়ে তুলি টানছেন, তুলি ডোবাচ্ছেন পাশেরই ডাবায়। আসফ খাঁ বুঝলেন নিশ্চয় বাদশাহ এই ভাব বিভোর নাচের ছবি এঁকে রাখতে হুকুম দিয়েছেন আবুল হাসানকে। ততক্ষণে ইতিমাদ উদ্দৌলাও আবুল হাসানকে দেখতে পেয়েছেন। তিনি অস্ফুটে বললেন, ওহ, একেই বলে শাহী খেয়াল। বুকরাইয়াদের আরঘুষ্টক নাচও এঁকে রাখা হচ্ছে। নিশ্চয় বাদশাহ তার তুজুকে এসব কথা, সুফি সন্তদের এই নাচ গান ছবিতে লেখায় ধরে রাখতে চান। পরে তা একদিন ইতিহাস হবে। সবই দেখতে পেয়ে শাহজাদা খুররাম চাপা হাসি মিশিয়ে বললেন, এখন তো ফিরে যাবারও উপায় নেই। আসুন আমরা সবাই ছবি হয়ে দাঁড়িয়ে থাকি
আবুল হাসানের ছবিতে ধরা পড়েছি। আলো আঁধারির ভেতর নাচ গান বাজনায় এমন ভাব বিভোর ছবিতে অনেকের মাঝখানে মাত্র একটি মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকার অভ্যাস নূরজাহান বেগমের কোনোদিনই নেই। খোদ বাদশাই তাকে দেখলে নড়ে চড়ে বসেন, অন্যদের তো কথাই নেই। তিনি যে সুন্দরী, হিন্দুস্থানের সেরা তাগাদোয়ালি, তার সামনে যে কোনো জমায়েতের ভেতর তাকে দেখে যে অদৃশ্য ঢেউ উঠে থাকে তা তিনি জানেন। কিন্তু আজ, এখন, এই মুহূর্তে তেমন কিছু না ঘটায় বেগম নূরজাহান ভিড়ের ভেতর আবছা মতো মনমরা হয়েই দাঁড়িয়ে রইলেন। পরদিন সকালে সুন্দর ঝকঝকে রোদে যমুনার দু তীর ভেসে যাচ্ছে। শীতের ভেতর এই রোদ পোহাতে সবচেয়ে আগে বেরিয়ে পড়েছে হা ঘরে আম আতরাপ মিসকিনের দল। ছেঁড়া কানি গায়ে জড়িয়ে তারা কোনো রকমে গা গরম করে নিচ্ছে। এরপর তারা রাজধানী আগ্রার মকবরায় মকবরায় গিয়ে ভিক্ষা চাইবে। যদি কয়েক দাম বেশি জোটে তো চাই কি ফের গরম করা বাসি কাবাবও কিনে খাবে দু একজন। মিসকিনের ভয়েই সাদা ধবধবে একজন যুবক দিব্যি আগ্রা বাজারের ভেতর দিয়ে দিল্লি যাওয়ার শাহী সড়ক ধরছিল। তার টাঙাট ঘোড়াটি ইয়াবু জাতের। ভিড় কাটিয়ে ছুটের চালে ঘোড়ার হাঁটুর দুপাশের বালামচি বাতাসে উঠছে। সেই সঙ্গে উঠছে পেছনের গদিতে বসা যুবকটির ঢেউ তোলা সামান্য তামাটে চুল, চুলের শেষে কোনো মতে লটকানো বেনিটিও। যুবকটিকে আগ্রা বাজারে সবাই চেনে। রাস্তার দুধারের দোকানিরা যে যার পসরা নিয়ে ছুটন্ত টাঙার কাছে এসে দাঁড়াচ্ছিল। কারো হাতে পশমিনা টুপি, কারো হাতে বা নাওরা জঙ্গলের মধু। যুবকটি সবাইকেই সামান্য হেসে ফিরিয়ে দিচ্ছিল। তারা আছে, তাকে এখন দিল্লি পাড়ি দিতে হবে। সেখানকার কেল্লার কামানগুলোর দেখভাল যাচাই করে তবে আগ্রা ফেরা যাবে। আর একটু এগোলেই রাজধানী পেছনে ফেলে রাস্তাটা দিল্লির দিকে বাঁক নেবে। ঠিক এই সময় তার টাঙ্গার সামনে এক কিশোর দু হাত তুলে দাঁড়ালো। একটু হলেই ইয়াবু ঘোড়াটা তাকে থেতলে দিয়ে বেরিয়ে যেত। বুদ্ধি করে রাশ টানল সহিস। ঝাঁকুনি খেয়ে টাঙ্গা থামল। সেই সঙ্গে যুবকটিও ঝুঁকে পড়ে নিজেকে সামলালো। বিরক্ত হয়ে বলল, কি চাই? মিসকিন নিশ্চয়, 2 দাম দিয়ে দাও। হিন্দুস্থানে যে কত ভিখারি, এদের সামলাতেই কয়েক রুপেয়ার দাম খেরিয়া ঝোলায় করে সাহিসের কাছে রেখে দেওয়া থাকে। যখন যেমন দরকার যুবকের হুকুমে সাহিস তা মিসকিনদের দিয়ে দেয়। এবারও সাহিস খেরিয়া থেকে 2টো দাম বের করছিল। কিশোরটি কিন্তু নিল না। সে টাঙ্গায় ওঠার পাদানির কাছে ছুটে এলো। রাস্তা এখানে কিছু নির্জন। যুবকের কাছাকাছি গিয়ে কিশোরটি 2 হাত তুলে চেঁচিয়ে উঠল, মানুচ্চি সাহেব! টাঙ্গায় বসা যুবক অবাক হলো। কোনো মিসকিনের তো আমায় চেনার কথা নয়। তারা চেনে দাম, দামড়ি, আধেলা, পওয়া, বড় জোর রুপেয়া। তুমি আমায় চেনো? ঘাবড়ে গিয়ে কিশোর একদম বোবা হয়ে গেল। সে আশাই করতে পারেনি রাস্তা আটকে দাঁড়ানোয় মানুচ্চি সাহেবের টাঙ্গা থামবে। মানুচ্চি আবার জানতে চাইল, আমায় তুমি চেনো? ঘাড় কাত করে কিশোরটি বলল, আপনি শাহী তোপখানার মীর আতাশ। তুমি কে? মিসকিন? না, আমি ভিখিরি নই, গোলাম, গোলাম বিষ্ণু। হিন্দু? হ্যাঁ, আমি নাসরাত খাঁয়ের কেনা গোলাম। কোন নাসরাত? কি চাও তুমি বিষ্ণু? আগ্রা দুর্গে কবছর ধরে সামান বুরুজ বানাচ্ছেন যে নাসরাত খাঁ, তারই গোলাম আমি। ঠান্ডায় খাটুনিতে মরে যাবার দশা। তারপর তো আছে চাবুক। বেশিরভাগ দিন আধপেটা খেয়ে পড়ে থাকি। আমি সব কাজ জানি, আপনাকে কিছু বলতে হবে না। পা দাবানো জানি, জুতো বুরুশ করে দেব, ছোটাছুটি করব, যা বলবেন। আমার তো এখন গোলামের দরকার নেই বলে একটা রুপেয়া কোমর বন্ধের গেঁজে থেকে বের করে মানুচ্চি সাহেব বিষ্ণুকে দিতে গেল। দিতে দিতে বলল, বাসরার নাসরাত খাঁ তো, তার গোলাম আমি কি করে কিনি? রুপেয়া নিল না বিষ্ণু। ঠান্ডা বাতাসে তার গায়ের ছেঁড়া খোড়া পিরানের কানাত উঠছিল। তার ভেতর দিয়ে হাড় বের করা একখানি কিশোর বুক দেখা যায়।
বিষ্ণু কাকুতি মিনতির গলায় বলল, আপনি দয়া করে আমায় কিনে নিন, বেশি লাগবে না, খুব সস্তা, মাত্র 6 আশরাফি দিয়ে নাসরাত খাঁ আমায় কিনেছিলেন। এখন তো আমি দাগি গোলাম, খুঁতো গোলাম, দুবলা হয়ে গেছি, আরো কম পড়বে আপনার। চাই কি 3 আশরাফিতেও পেয়ে যেতে পারেন আমায়, নয়তো। মানুচ্চি নিজের মনে মনে বলল, মাত্র 3 আশরাফি? 3 আশরাফির বদলে সারা জীবনের জন্যে আস্ত একটা মানুষ? শান্তির সময় আমি 70 আশরাফির রোজিনাদার, তার মানে দিনে 70 আশরাফি পেয়ে থাকি। লড়াই হামলা বাঁধলে রোজিনাদারি বেড়ে দাঁড়াবে দিনে 100 আশরাফি। এছাড়া খাওয়া থাকা, পোশাক আশাক সবই চালায় শাহী দেওয়ানখানা। সত্যি হিন্দুস্থানে ইনসান সবচেয়ে সস্তার জিনিস। মানুচ্চি জানতে চাইল, নয়তো কি? আমাকে নাসরাত খাঁয়ের বড় বেপসন্দ। আগ্রার লালচক মান্ডি থেকে আমায় কিনেছিলেন, আবার সেখানে নিয়ে গিয়েই হয়তো বেচে দেবেন। তাতে অসুবিধে কিসের? কোন বিদেশে বিভইয়ে গিয়ে পড়ব শেষে? গোলামের আবার বিদেশ বিভই? দেখো, ভালো মালিকের কাছে গিয়েই পড়বে এবারে, মন খারাপ করো না। আপনি জানেন না হুজুর, হিরাটে দুর্গ তৈরি হচ্ছে, সেখানে পাথর ভাঙার কাজে সস্তায় গোলাম কিনছে বাঞ্জারারা। তুমি শুনলে কি করে? অবাকই হলো মানুচ্চি, বেশ চৌকস গোলাম তো। বিলকুলি পান, গরম গরম শিক কাবাব কিনতে যেতে হয় মান্ডিতে সন্ধ্যের দিকে, তখন লোকের মুখে শুনেছি। আর কি শুনেছ? বিষ্ণুর মুখখানা এক লহমায় উদাস হয়ে গেল, চোখ গম্ভীর। সে বেশ আস্তে আস্তে বলল, হিরাট থেকে গোলামরা আর ফেরে না। সস্তায় কেনা গোলাম তো, বাঞ্জারাদের কিছু যায় আসে না। শীত, হাড় ভাঙা খাটুনি, খাবার বলতে রুটি আর পেঁয়াজ। শেষে যদি ওরাই আমায় কিনে নেয়। বলতে বলতে বিষ্ণু কেঁপে উঠল। মানুচ্চি তাকে 2টি রুপেয়া দিয়ে বলল, রাখো, আমি নাসরাত খাঁয়ের সঙ্গে কথা বলবো। বলবেন? সত্যি? হ্যাঁ, তুমি সামনের পূর্ণিমার সন্ধ্যায় শাহী চবুতরায় গিয়ে দাঁড়াবে, ফুল ওয়ালিদের ওখানটায়। আমি যাব। বিষ্ণুর মুখে চওড়া হাসি ফুটে উঠল। একটু তাড়াতাড়ি আসবেন কিন্তু, সন্ধেবেলা খুব ভিড় হয়। টাঙ্গা এবার ফাঁকা রাস্তায় গিয়ে পড়ল। এ রাস্তা এখন দিল্লি গিয়ে থেমেছে, মাঝে মাঝে বসতি। সিসিলি থেকে জাহাজে করে ভাগ্য ফেরাতে বেরিয়ে পড়ে সে কয়েক বছর আগে। আজকের ওই কিশোর গোলামের মতোই মানুচ্চিও যেন তার ভাগ্য দেবীর টাঙার সামনে দুহাত তুলে সেদিন দাঁড়িয়েছিল। কাভাইরো, ইস্পাহান হয়ে শেষে এই আগ্রায়। তোপ দেগে নির্ভুল চাঁদমারি করার জন্যেই শাহী লস্করের তোপখানায় সে এখন মীর আতাশ। দুপুরবেলায় শাহী সড়কের গায়ে টাঙ্গা থামিয়ে মানুচ্চি নাস্তা সারল। স্বামী কাবাবের সঙ্গে ফুল ময়দার রুটি, বরবরি ছাগলের মাংসের গরম গরম সুরুয়া, শেষ পাতে তরমুজ আর সিরাজি। হিন্দুস্থানের চমৎকার রোদের ভেতর টাঙ্গায় আধো চিত হয়ে মুখের ওপর ক্যানোপি টুপি ঢাকা দিয়ে খানিকক্ষণ ঘুমিয়েও নিল মানুচ্চি। ঘুম ভাঙার পর যতই এগোয় ততই কেমন এক পচা গন্ধ নাকে আসে মানুচ্চির। একটু পরে দেখল রাস্তার লোকজনও নাকে কাপড় দিয়ে যাচ্ছে। কাকে জিজ্ঞেস করা যায়? কাউকে পেল না। খানিক এগিয়ে দেখল সোন পাথরের বিশাল 2 বলদ বিরাট একটা গাড়ি টেনে নিয়ে আগ্রার দিকে চলেছে। কাছাকাছি আসতেই নাকে কাপড় দিল মানুচ্চি। সারা গাড়ি বোঝাই দিয়ে হাঁড়ি কলসির মতোই মানুষের মুন্ডু সাজানো, কাটা মুন্ডু, কদিনের বাসিই হবে, খুব গন্ধ, সব মাথাই ভালো করে কামানো। মুন্ডুগুলোর নাকের নিচের গোঁফ শুকনো রক্তে লাল। মানুচ্চি জানে এই মুন্ডুগুলো আগ্রায় নিয়ে গিয়ে শাহী চবুতরায় সাজিয়ে রাখা হবে। বাদশাহী তাগাদার নমুনা। আম আতরাব মানুষজন দেখে শিউরে উঠবে, গল্প করবে নিজেদের ভেতর, বলা বলি হবে, বিদ্রোহের পরিণাম। এই হলো রেওয়াজ। রাজধানী ছাড়ার আগেই মানুচ্চি শুনে এসেছে আগ্রার কাছাকাছি চাষিরা মালগুজারি জমা করেনি। শুধু তাই নয়, লস্করি চৌকি রাতের অন্ধকারে ওরা পুড়িয়ে দিয়েছে।
সে জানতই শিগগিরই এমন কিছু একটা হতে চলেছে। নিজেই দেখেছে কদিন আগে শাকের ছাউনি থেকে বন্দুকচি ধানুকিরা তৈরি হয়ে বেরিয়ে গেছে। মানুচ্ছি যতই এগোয় সেই গন্ধ আরও জোরালো হয়ে নাকে এসে লাগে। রোদ পড়ে আসছিল। শাহী সড়কের পাশে দেখলেন কোমর সমান উঁচু করে কি গাঁথা হচ্ছে। টাঙা থামিয়ে নামলো মানুচ্ছি। কি হচ্ছে? জনা ছয় লস্করের মাথায় এক উজবেক। সে মানুচ্ছিকে চিনত। হেসে বলল, জুলুমবাজ বাগি চাষিদের মুন্ডু দিয়ে মিনার গাঁথা হচ্ছে, আর কোনোদিন কেউ বাগি হওয়ার সাহস পাবে না। শিউরে উঠল মানুচ্ছি। চুন আর বালি দিয়ে গাঁথা মিনারের খোপে খোপে মাথা কামানো চাষিদের কাটা মুন্ডু, গোঁফ রক্তে লাল, মরা চোখে ধর ছাড়াই চাষিরা সন্ধে হয়ে আসা হিন্দুস্থানের দিকে তাকিয়ে আছে। বমি এসে যাচ্ছিল মানুচ্ছির। কোনো রকমে সামলে সে জানতে চাইল, এভাবে মিনার গেঁথে গেঁথে কত দূর অবধি যাবে তোমরা? ইচ্ছে তো আগ্রা অবধি হুজুর, যদি না কাটা মুন্ডুতে টান পড়ে। তাড়াতাড়ি টাঙায় উঠে সহিসকে বলল, জোরসে হাঁকাও। ডাক চৌকিতে সন্ধে রাতে পৌঁছে মানুচ্ছি সেখানেই টাঙা জমা রাখবে। ওখান থেকে ঘোড়া নিয়ে কাল সকালে আবার দিল্লির পথে। সন্ধে এলো বলে কোনো রকমে বমি সামলে সে টাঙায় শুয়ে শুয়েই একটি কাজ করল। যতই এগোয় ততই দেখে একটার পর একটা মিনার। এক ক্রোশ রাস্তার ভেতর অন্তত এমন 6টা মিনার পড়ল। মিনার গুনতে গুনতে একসময় সন্ধ্যার অন্ধকার সারা হিন্দুস্থানকে ঢেকে ফেলল। মানুচ্ছি দেখল তখন পর্যন্ত সে 41টি মিনার শাহী সড়কের পাশে দেখতে পেয়ে গুনেছে। এখন অন্ধকারে কিছুই আর দেখতে পাওয়া যাচ্ছে না। ফি মিনারে কম করেও ওরা 25-30টা করে কাটা মুন্ডু বসিয়েছে। পুরো অন্ধকারে এক জায়গায় লস্করি গলা পেয়ে টাঙ্গা থামালো মানুচ্ছি। এটি তার হিসেবে 42 নম্বর মিনার। কোনো লস্করেরই মুখ দেখা যাচ্ছে না। সহিস তার রেডির বাতিদান জেলে তুলে ধরল। সেই আলোয় মানুচ্ছিকে দেখতে পেয়ে দুজন লস্কর এগিয়ে এলো। মানুচ্ছি হুকুমদারি গলায় জানালো, সে শাহী তোপখানার মীর আতাশ। সঙ্গে সঙ্গে লস্কররা তাকে কুর্নিশ জানালো। মানুচ্ছি জানতে চাইল, তোমাদের মনসাবদার কে? মির্জা ইউসুফ বেগ। কি ভয়ঙ্কর এক অভিজ্ঞতা! পড়তে পড়তেও গলা ধরে আসে, চোখ জলে ভরে যায়। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।